আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা ট্রেড ফাইন্যান্সের গত ক্লাস পর্যন্ত আমরা অঙ্ক এবং থিওরি কিছু কিছু দেখেছি। আমরা অঙ্কগুলো দেখেছি। আপনারা অঙ্ক আপনারা হয়তো দেখার সময় পেয়েছেন, দেখেছেন হয়তো। তো অবশ্যই এই অঙ্কগুলোর মধ্যেই থাকবে ইনশাল্লাহ, যদি কোনো ব্যতিক্রম বা কোনো ধরনের মেকানিজম না করে। কারণ এ যাওয়ার পর্যন্ত অঙ্কগুলো অ্যানালাইসিস করে দেখেছে, এ যাওয়ার পর্যন্ত এর মধ্যে অঙ্ক থাকে, এর বাইরে যায় না। এখন আমরা আপনারা এই অঙ্কগুলি প্র্যাকটিস করবেন, আর থিওরিগুলোর মধ্যে আমাদের অবশ্যই আগাতে হবে, অবশ্যই দেখতে হবে। কারণ থিওরি এখানে অনেক অঙ্ক যেমন আমাদের পাশ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমন থিওরিও এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও হয়তো আমরা মনে করি থিওরি লিখতে পারবো, কিন্তু আসলে ওই সময় গিয়ে সবগুলো হয় না, সবগুলো এলোমেলো হয়ে যায়, এরকম হয় না। তো আমরা অঙ্কের যে আপনাদের কোনো সমস্যা ছিল নাকি, অঙ্কের যদি কোনো সমস্যা থাকে তাহলে অঙ্কগুলো আবার আলোচনা করব, আর যদি না থাকে তাহলে আমরা থিওরি প্রশ্ন একটু আগাবো সামনের দিকে। সামনে থিওরি আগে আবার হচ্ছে অঙ্কগুলি আবার আলোচনা করবো। হয়তো আবার 2-4 দিন থিওরি আলোচনা করলাম, আবার 2-4 দিন ওই অঙ্কের রিভিশন করলাম। আচ্ছা, আপনাদের পরামর্শ থাকলে দিবেন। আজকে আমরা দেখব হচ্ছে ট্রেড ফাইন্যান্সের, এটা মনে হয় আমরা দেখেছিলাম এই অধ্যায়টা, অধ্যায় 4। অধ্যায় 4 মনে হয় দেখেছিলাম না, 4 নম্বর অধ্যায়। আহ, আর ও আচ্ছা, এখানে কি মানে কিছু অংশ হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে কিন্তু অঙ্ক আপনাদের থাকবেই, প্রশ্ন থাকবেই এখান থেকে। এই যে ডকুমেন্ট ইন ট্রেড সার্ভিস, এখান থেকে আপনাদের থাকবেই। আর ট্রেজারি ম্যানেজমেন্টের প্রশ্নগুলো কিন্তু একমাত্র লাস্ট 2 ইয়ারের প্রশ্নগুলো কিন্তু একটু অন্য টাইপের ছিল, অন্যরকম টাইপের ছিল। এবং হচ্ছে অঙ্কগুলো সবগুলোই আমাদের সৃজনশীল যেরকম কোশ্চেন হয়, ঠিক ওই রকম টাইপের কোশ্চেনগুলো এখানে হয়। আহ, আসে সরাসরি ডাইরেক্ট প্রশ্ন আসে না, আপনাকে একটু পড়তে হবে। একটু পড়লে আপনারা একটু বানিয়ে লিখতে পারবেন, মোট কথা। তো আমরা একটু আলোচনা করি এবং সাজেশন ভিত্তিক আমাদের আলোচনা করি। আপনাদের সাজেশন বেশি দিয়েছে এই জন্যই যে সাজেশনটা যদি আপনারা একটু ভালো মতো দেখেন। সাজেশন কই, সাজেশন 98, সাজেশন যদি আপনারা ভালো মতো দেখেন, এই যে সাজেশনটা, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। এখন এখানে 4 নম্বর অধ্যায়ে যদি আমরা দেখতে যাই, এখন হ্যাঁ, আমার প্রশ্ন অনেক বেশি, কিন্তু আপনি এখানে দিয়েছি এই জন্যই। এটা হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট ইন ট্রেড সার্ভিস, এই অধ্যায়। দেখুন অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। এখন এতগুলো প্রশ্ন দেখে আপনার বিরক্ত লাগা, রাগ লাগা স্বাভাবিক। এখন প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো পড়লে আপনার অধ্যায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছিলাম এই প্রশ্নগুলো আপনি রিডিং পড়েন। আপনি রিডিং পড়লে আপনি মুখস্থর চাপ নিতে হবে না, আপনি রিডিং পড়েন, আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এমনকি বানিয়ে লিখতে পারবেন। এই না পা যে এই প্রশ্ন যেটা আছে এটা হুবহুই এটা তুলে দিবে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা যায়। আপনি সেই প্রশ্নগুলো যদি না আমরা প্রশ্ন না বোঝার কারণে, আমরা হচ্ছে কমের যে সাবজেক্টটা ছিল ওখানে প্রশ্ন শুধু না বোঝার কারণে আমাদের অনেক কয়েকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা মিস করেছি। তো যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। তো আপনার এই বইটা মুখস্থ করার দরকার নেই, যে জায়গায় মুখস্থ করার দরকার সেটা আপনি এমনিতে নিজের থেকে আসবে, যেটা আমার এটুকু আমার মুখস্থ রাখতে হবে। মানে আমি আপনাদের ভিতরে এটা দিয়ে যাচ্ছি, একবার পেপার পড়ার মতো রিডিংটা একবার পড়ে নেন। আচ্ছা, এই জন্য এটা দিয়েছে। আর যদি আপনি রিডিং পড়েন তাহলে আপনি কিছু লিখতে পারবেন, এই নোট থেকে কিছু লিখতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম স্যার।
স্যার, সবার অবগতির জন্য একটু বলতে চাই, যদি আমি ভুল না বলে থাকি, আমাদের এই চ্যাপ্টারে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু আলোচনা হয়েছিল। ও আচ্ছা, আমার কাছে আমার কাছে শীতে যেটা আছে আমি সেখানে এটাই দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক এসটি ইউ, লিখে থ্যাংক ইউ। রেখেছিলাম যে স্টার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক আমি ইউ, যদি থ্যাংক ইউ। ভুল না বলে থাকি স্যার। না স্যার, ঠিক আছে, এই ঠিক আছে, ঠিক আছে। ইউসিপির অঙ্কগুলো আমরা দেখেছিলাম, ইউসিপির আলোচনাগুলো আমাদের হয়েছে স্যার। আচ্ছা 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 আচ্ছা। যদি সবাই একটু প্রিভিয়াস ক্লাসগুলি দেখেন তাহলে মেবি আমার কথা ঠিক না হবে। না, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমরা বিল অফ এক্সচেঞ্জ থেকে দেখবো, বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ থেকে দেখবো। এই বিল অফ এক্সচেঞ্জ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক প্রশ্ন বেশি দেওয়া আছে, এটা হয়তো আপনাদের কাছে একটু অনেক বেশি মনে হবে, অনেক বেশি, কিন্তু এখন আসলে উপায় নাই, আমি তো আসলে প্রশ্ন করব না। আর এটা হচ্ছে প্রফেশনাল পরীক্ষা, মানে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এবং এই প্রত্যেকটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন বানায় অনেক অ্যাঙ্গেলে করা যায়, যার কারণে হচ্ছে আপনার সমস্যায় যেন না পড়েন, এই জন্য আমি দিয়েছি এখানে। আর এই বইটাই একমাত্র ব্যতিক্রম যেখানে প্রশ্নগুলো একবারে অগোছালোভাবে পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা বিল অফ এক্সচেঞ্জটা দেখব। তো প্রশ্নে বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার, এটা আমাদের পেজ হচ্ছে দেওয়া আছে, 10 নম্বর পেজে দেওয়া আছে। দেখুন, এই বিল অফ এক্সচেঞ্জটা আমরা 9, 10, 10, হোয়াট ইজ বিল অফ এক্সচেঞ্জ? তো এই জিনিসটা যদি আমরা সহজভাবে নিই, যে কোনো কিছুতে আমরা সহজভাবে একটু নিব। এক্সচেঞ্জ মানে কি? বিনিময়। অফ মানে কি? বিনিময়ের। বিল মানে কি? বিল মানে ধরেন ভাউচার বা এরকম একটা ডকুমেন্ট বা দলিল, তাই না? আপনারা যখন স্টেশনারি ক্রয় করে নিয়ে আসেন, সবচেয়ে সহজ একটা হিসাব, সবচেয়ে সহজ হিসাব, বিল বলতে যেটা বলি, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, পানি বিল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার মানে কি, আপনি কত টাকার বিদ্যুৎ ইউজ করছেন, কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে, এই জিনিসটা আপনাকে তারা একটা লিখিত ডকুমেন্ট আকারে দিয়েছে। সেটা হচ্ছে কি, বিদ্যুৎ বিল হতে পারে, পানি বিল হতে পারে, তাই না? সবচেয়ে সহজ এবং বেশি ব্যবহৃত হয়। তাহলে এক্সচেঞ্জে এরকম আমরা এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে কি? এক্সচেঞ্জ মানে হচ্ছে আমরা কি করব? বিনিময় করব। বিনিময়, কোনো কিছু বিনিময়কে আমরা এক্সচেঞ্জ বলি। তাহলে বিনিময় বিল মানে এটা বাংলা হচ্ছে বিনিময় বিল। বিনিময়ের কিসের বিল? যে আপনি কোনো কিছু একটা বিনিময় করলেন, একজনের সাথে বিনিময় করলেন, এটার মূল্য কত, কত টাকা পরিশোধ করে কদিনের মধ্যে দিতে হবে, এইরকম একটা নথি থাকবে, সেটাই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, সহজ কথায়। এটা একটা কি? এটা একটা ডকুমেন্ট। আপনি যে একটা পণ্য কিনলেন, আমি একটা পণ্য বিক্রি করলাম, এই জিনিসটা ডকুমেন্ট হিসাবে থাকে উভয়জনের কাছে, উভয়ের কাছে। তাহলে এখানে আমরা এই বিষয়টা এখন পড়ার মধ্যে ঢুকি, এতক্ষণ আমরা এই বিল অফ এক্সচেঞ্জের কথা বলে, এখন পড়ার মধ্যে একটু ঢুকি। বলা আছে এরকম, বিল অফ এক্সচেঞ্জ হলো একটি আইনি নথি যা বকেয়া পরিমাণের দাবির প্রমাণ দেয়। মানে বকেয়া কত টাকা পাবো কি সেটা প্রমাণ দেয়। শুধু বকেয়া না, ওখানে আরো কিছু লেখা থাকে, আমাদের সবকিছুই ওখানে আলোচনা করা থাকে। আচ্ছা, তো বিনিময় বিল হলো লিখিতভাবে একটি নিঃশর্ত আদেশ যা একজন ব্যক্তির দ্বারা অন্যের কাছে সম্বোধন করা হয়। এটি প্রদানকারী ব্যক্তি দ্বারা স্বাক্ষরিত, যার কাছে এটিকে চাহিদা অনুযায়ী একটি নির্দিষ্ট বা নির্ধারিত ভবিষ্যতের সময়ে অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট ব্যক্তি বা বাহককে তার আদেশ বা পরিশোধের জন্য অর্ডার করা হয়। এখানে অনেক কিছু লেখা আছে, আপনার মাথার মধ্যে ভয় ঢুকতে পারে, কিন্তু না, বিষয়টা এরকম যে আপনি একটা লিখিত শর্ত, লিখিত ডকুমেন্ট দিয়েছেন, আমরা কারো কাছ থেকে কোনো কিছু কিনেছি, সে আমাদের কাছে টাকা পাবে, তাকে একটা লিখিত দলিল, আমরা স্ট্যাম্প, যদি খাঁটি বাংলা ভাষায় স্ট্যাম্প বলি, তাহলে স্ট্যাম্প তার বাংলা না, বাংলা ভাষায় আসছে। আচ্ছা, যাই হোক,
স্ট্যাম্পের উপর আমরা লিখিতভাবে দিয়েছি, দলিল দিয়েছি যে আমরা মিস্টার রহিম ট্রেডার্সের কাছ থেকে আমরা একটা ক্রয় করেছি, অমুক একটা মেশিন ক্রয় করেছি, তাকে আমরা 60 দিনের, মোট 60 দিনের মেয়াদে আমরা তাকে 1 লক্ষ টাকা পরিশোধ করতে বাধ্য থাকব। অথবা এই বিলটি যে বহন করবে, যে এই বিলটির বাহককে আমরা এটা দিতে বাধ্য থাকব, এরকম কথা বলা থাকতে পারে ওখানে। এরকম একটা লিখিত দলিল, এই দলিলের নামই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এই দলিলটার নামই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তাহলে এখন আপনি এই জিনিসটাকে সহজ ভাষায় লিখবেন। এই জিনিসটাকে সহজ ভাষায় লিখতে গেলে আপনাকে এটা এখানে যেটা লেখা আছে সেটাই যে লিখতে হবে তা না। সহজ ভাষায় লিখতে গেলে আপনার এখানে কি বলা আছে, লিখিত একটি শর্ত আদেশ যা একজন ব্যক্তির দ্বারা অন্যের কাছে সম্বোধন করা হয়। মানে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সম্বোধন করে, মানে ওখানে উল্লেখ করে মিস্টার রহিম ট্রেডার্স, মিস্টার করিম, জলিল, খলিল, মলিন, এরকম সম্বোধন করে তাকে প্রদানকারী ব্যক্তি স্বাক্ষরিত, মানে আমরা যদি প্রদান করে থাকি তাহলে আমরা নিচে স্বাক্ষর করব। তাহলে সেই কথাগুলো কিন্তু এখানে তুলে ধরা আছে। যার কাছে এটিকে চাহিদা অনুযায়ী এক নির্দিষ্ট বা নির্ধারিত ভবিষ্যৎ সময়ে অর্থের নির্দিষ্ট পরিমাণ অর্থ এক নির্দিষ্ট ব্যক্তির বাহককে বা তার আদেশে পরিশোধের জন্য অর্ডার করা হয়। অর্থাৎ আমরা একটা লিখিত দলিল আদেশ, আমাদের কাছে তার দেনা পাওনা কত টাকা আছে এরকম একটা লিখিত আদেশ আমরা যার অনুকূলে আমরা এটা করবো, তার নাম ঠিকানা সম্বলিত লিখে এটি সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির বাহককে বা তার আদেশে পরিশোধ যে কোনো ব্যক্তিকে এটা আমরা প্রদান করতে বাধ্য থাকবো, এরকম একটা বিষয়। অর্থাৎ একটা লিখিত ডকুমেন্টের এগেনস্টে আমরা যদি কোনো অঙ্গীকার করে থাকি সেটাই হচ্ছে আমাদের কাছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জের প্রাথমিকভাবে 3টি পক্ষ রয়েছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, টিকায় আসতে পারে বিল অফ এক্সচেঞ্জ। 3টি পক্ষ রয়েছে, ড্রয়ি, প্রাপক। ড্রয়ি, প্রাপক। বিল অফ এক্সচেঞ্জের কয়টি পক্ষ রয়েছে? 3টি পক্ষ রয়েছে, ড্রয়ি, প্রাপক। তো এই জিনিসটা আমরা ভুল করি যে কোনটা ড্রয়ার কোনটা ড্রয়ি, এই জিনিসটা আমরা ভুল করি। এটা সুন্দরভাবে এখানে লেখা আছে, আমরা একটু শুধু একটু চোখ বুলালে হয়ে যাবে। ড্রয়ার হলো সেই ব্যক্তি যিনি বিলটি তৈরি করেন। মানে মোট কথা, আমরা যদি কারো কাছ থেকে কিনি তাহলে যে বিলটি তৈরি করবে সে হচ্ছে ড্রয়ার। এবং তিনি বিলের ঋণকারী হিসেবে বিলটি তৈরি করেন। ড্রয়ার বিলটি খালাস বা অবমুক্ত করতে বিলের মালিক বা ধারককে অর্থ প্রদান করে নিজেকে উপস্থাপন করতে হয়, মানে সেখানে অর্থ প্রদান করে ওটাকে অবমুক্ত করি আমরা। ড্রয়ি হলো সেই ব্যক্তি যার উপর বিল তৈরি করা হয়, অর্থাৎ তিনি সেই ব্যক্তি যার উপর অর্থ প্রদানের আদেশটি সম্বোধন করা হয়, মানে কাকে আমরা অর্থ প্রদানটা করবো তাকে সম্বোধন করা হয়। প্রাপক প্রাপক হলো সেই ব্যক্তি যার কাছে বিলটি প্রদেয়, বিলটি ড্রয়ারে বা তার ব্যাংকে প্রদেয় হতে পারে। তাহলে আমরা এই প্রাপকটা হলো কে? প্রাপকটা হলো ব্যাংক। যদি কোনো ব্যাংকের অনুমতিক্রমে যদি ওই বিলটি অনুমোদন থাকে তাহলে সেটা হচ্ছে এই ড্রয়ারের প্রাপক। আমাদের মানে ড্রয়ে তো ব্যাংকের মাধ্যমে টাকা দিবে আর ড্রয়ার তো ব্যাংকের মাধ্যমে টাকাটা দিবে, তাহলে সেটা বলছে বিলটা ড্রয়ারে বা তার ব্যাংকে প্রদেয় হতে পারে, তার অর্থাৎ ড্রয়ারের যে ব্যাংক সে ব্যাংক প্রদেয় করবে, ড্রয়ের ব্যাংকে প্রদেয় করবে। তাহলে এখানে মোট মোট কথা, একজন বিল তৈরি করে, একজন বিলটা গ্রহণ করে, আর একটা হচ্ছে ব্যাংক। এই 3টে পক্ষ থাকে, সহজ কথায় যদি বলি। আচ্ছা, একটি ডকুমেন্ট ক্রেডিটের প্রসঙ্গে উপাদানগুলি নিম্নরূপ দেখাতে পারে। যে ব্যক্তি এটি দিচ্ছেন তিনি ডকুমেন্টের ক্রেডিট ড্রয়ার এর সুবিধাভোগী। যার কাছে এটি সম্বোধন করা হয়েছে তিনি হলেন ইস্যুকারী ব্যাংক, মনোনীত ব্যাংক বা রিম্বার্সিং ব্যাংক বা ড্রয়ি। চাহিদার ভিত্তিতে বা নির্ধারিত ভবিষ্যৎ সময়ে অর্থ হলো বিনিময় বিলের তারিখের পরে বা বিনিময় বিলের দৃষ্টিতে একটি নির্দিষ্ট সময়ে অর্থ প্রদান করার কথা সংখ্যায় দেখানো হয়। অর্থাৎ মোট কথা যে আমাদের এখানে যে ডকুমেন্টারি ক্রেডিট যেটা আছে বিল অফ এক্সচেঞ্জ, সেই বিল অফ এক্সচেঞ্জের যে বিভিন্ন উপাদান, ওখানে বিল অফ এক্সচেঞ্জের মতো জিনিসগুলো কি জিনিসগুলো দেখানো হয়, সেই জিনিসগুলো এখানে এখানে আমাদের ড্রয়ারের নাম ঠিকানা স্বাক্ষর সম্বলিত থাকে। তারপরে আছে ড্রয়ের নাম ঠিকানা থাকবে এবং কোন ব্যাংকের ড্রয়ে টাকা নিবে বা কোন ব্যাংকের মাধ্যমে সেটা অবমুক্ত করা হবে প্রদান করে সেই ব্যাংকের নাম উল্লেখ থাকে। তারপরে এখানে আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, সেটা আমাদের ড্রয়ের আমাদের চাহিদা মোতাবেক যে সে কতদিনের আমাদের ক্রেডিট পিরিয়ড দিতে চায় সেই সময়টা অনুযায়ী এখানে সময় দেওয়া থাকে। আর সে
একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে, সেই টাকাটা কোথায় থাকবে এবং সংখ্যায় থাকবে। অর্থাৎ আমাদের বিনিময় বিলের মধ্যে একটা কি কি জিনিস থাকে সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরবো আর কি। এটা হচ্ছে আমাদের বিল অফ এক্সচেঞ্জ। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে আইএসবিপি। আইএসবিপি 745-এর অধীনে বিল অফ এক্সচেঞ্জের মৌলিক প্রয়োজনীয়তা কি কি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এটা মনে হয় অধ্যায়ের প্রথমে দেওয়া আছে। যদি স্টার চিহ্ন করে দেওয়া আছে, একবার যেটা দেওয়া আছে সেটার পরের বার দেওয়া হয় না। হ্যাঁ, আপনাদের কাছে যে ইউসিপি মাঝে মধ্যে ইয়ে আছে, এই যে ইউসিপি এখানে স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে, এটা প্রথমে আলোচনা করা হয়েছে, এই জন্য পরপর কোটা দেয়নি, একবার আলোচনা করছি। ইউসিপি অর্থ ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি কেরি, ইউসিপি। আর আইএসবিপি অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। এই জিনিসটা প্রথমে দিয়েছি, তারপর আর কিন্তু লিখি নাই। এটা প্রথমে দেখি, যে কোনো একটা প্রশ্ন খেয়াল করবে তাহলে এটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে এটা আলোচনা করলাম। তাহলে এটা কি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। 745-এর অধীনে বিল অফ এক্সচেঞ্জের মৌলিক প্রয়োজনীয়তাগুলো কি কি? মৌলিক প্রয়োজনীয়তাগুলো কি কি, মানে প্রশ্নটা বুঝছে তো, যে বিল অফ এক্সচেঞ্জ তৈরি করতে, বিল অফ এক্সচেঞ্জ তৈরি করতে বা বিল অফ এক্সচেঞ্জের জন্য কি কি জিনিস আমাদের লাগবেই, কি কি জিনিস আমাদের লাগবেই। ওখানে ড্রয়ার থাকবে, ড্রয়ে থাকবে, ওখানে একটা ব্যাংকের নাম থাকবে, কত টাকায় আমরা সেটা ইয়ে করছি, মানে কত টাকার এটা বিলটি, সে বিলের টাকার পরিমাণ থাকবে, এটা কত দিনের মধ্যে পরিশোধ করবে সেটা থাকবে, এর উপর কোনো ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে না কি সেটা থাকবে, এরকম জিনিসগুলো থাকবে। তো আমরা এখানে মোটামুটি 7টা আলোচনা করা হয়েছে। ড্রয়ার থাকবে, ড্রয়ে থাকবে, যে বিলটি তৈরি করতেছে সুবিধাভোগীর নাম থাকবে, আর ড্রয়ের নাম থাকবে যার উপর বিলটি আমরা তৈরি করব। ইস্যুর তারিখ থাকবে, এটা কবে থেকে আমরা বিলের ডেটটা শুরু কবে ক্রয় করছি সেটার ইস্যুর ডেট থাকবে, টাকার পরিমাণ থাকবে। এই জিনিসগুলো তো মৌলিক কোনো কিছু, কারণ এই জিনিসগুলো আমরা যদি খালি বুঝি বিল অফ এক্সচেঞ্জে কি কি উপাদান থাকে, এই উপাদানের কথা শুনে যদি অন্য এটা মাথায় আনতে না পারে যে এটা তৈরি করতে কি কি জিনিস লাগে, মানে কি কি বিষয়গুলো লাগে, সেটা যদি এটা মাথায় না আনতে পারলে এটা ওটা লিখতে পারবো না আমরা। এটা যদি একবার পড়েন, হুবই যে আপনার 7টা দিতে হবে এরকম না, আপনি 6টা দিলেন, আপনার 5টা দিলেন, না আপনার অ্যান্সার সুন্দর মতো হয়ে যাবে। কিন্তু আপনাকে ধরতে হবে যে এই জিনিসটাই এটা চেয়েছে। বা একটি আপনাকে প্রশ্নটা ঘুরে দিল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস 745 অনুযায়ী বিল অফ এক্সচেঞ্জের অত্যাবশ্যকীয় উপাদানগুলো বা অত্যাবশ্যকীয় আহ, আহ, মানে তৈরি করতে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস মতে একটা বিল অফ এক্সচেঞ্জ তৈরি করতে আমাদের কোন কোন বিষয়গুলি দিকে আমাদের নজর দিতে হবে, বা আপনি ব্যাংকার হিসেবে কোন কোন বিষয় দিকে খেয়াল রাখবেন, তখন কিন্তু এই পয়েন্টগুলাই হবে। এই জন্য প্রশ্নগুলো একটু ভালো মতো বুঝে প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু করতে পারবেন, আপনার অনেক অ্যান্সারে জানা আছে, কিন্তু আসলে আমরা প্রশ্নগুলো একটু ওই সময় বিচলিত থাকি পরীক্ষা হলে, যার কারণে আমরা এটা না বোঝার কারণে অ্যান্সারগুলো করতে পারি না। তাহলে এখানে আমাদের মেয়াদকাল থাকবে, আপনি এই পর্যন্ত যদি দেন, তাই না, তারপর আছে সংশোধন পরিবর্তন, আমাদের গুরুত্বপূর্ণ এটা সংশোধন পরিবর্তন, ইউরোর অ্যান্ড ওমিশন। এটা আমাদের প্রত্যেকটা বিল এবং ভাষারে প্রায় থাকে যে এরর অ্যান্ড ওমিশন, যদি কোনো কিছু ভুল থাকে বা কোনো কিছু ঘোষা মাজা কাটাকুটা থাকে, তাহলে সেটা আমরা পরিবর্তনযোগ্য বা সেটা আমরা এটা সংশোধনযোগ্য, এরকম এটা থাকে, একটা কোড করা থাকে এটা। তারপরে পরিপক্কতার তারিখ, মানে পরিপক্কতার মানে আমরা ম্যাচুরিটি ডেট বললে আমরা সহজে বুঝি, পরিপক্কতা বলতে সহজে বুঝি না। তাহলে পরিপক্কতার ডেট থাকবে, অর্থাৎ এই যে বিল অফ এক্সচেঞ্জের যে দায়টা, টাকাটা, লেনদেনটা, এটা কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটা বলা থাকবে। এই হচ্ছে আমাদের বিল অফ এক্সচেঞ্জের উপাদান সমূহ। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু।
অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তাহলে আমাদের এখানে বিল অফ এক্সচেঞ্জের মৌলিক প্রয়োজনীয়তাগুলি আমরা আলোচনা করলাম। তারপর 13 নম্বর আছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত দলিলসমূহ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে 13 নম্বর আমরা দেখবো, 12 নম্বর দেখবো না। এখানে অন্যান্য নথির কথা বলা আছে। হ্যাঁ, ইউসিপি ইউসিপি 600 অন্যান্য নথি নিয়ে আলোচনা করো। অন্যান্য নথিগুলোর মধ্যে কি কি থাকে? আমরা যদি একটু প্রথম দিকে দৌড় মারি, প্রথম ক্লাসে দৌড় মারি, এটা হচ্ছে একেবারে প্রথমে, সেটা হচ্ছে এখানে বলা আছে এই যে এখানে আমাদের ডকুমেন্টেশনে কিছু কিছু বিষয় বলা আছে যে 1 নম্বর কোশ্চেনে এটা যদি আমরা এটা দেখি বাংলায়, যে শ্রেণী পরিবহন, এই যে পরিবহন নথি ব্যাখ্যা করো, তাহলে পরিবহন নথি এই যে এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব। এখন আপনি যদি এই কোনো সবগুলো এখানে সবগুলো আলোচনা করা নাই, সবগুলো আলোচনা করা নাই, কিন্তু এখানে আপনার আসলো যে আর্থিক নথিগুলো আলোচনা করুন। এখন বলবে যে রাজ্জাক স্যার আমরা তো আর্থিক নথি খুঁজেই পাই, তাহলে আপনি তো খুঁজে পাবেনও না, কারণ আর্থিক নথি আলোচনা করা হয়নি। আর্থিক নথি এখানে এই যে বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসারি নোট, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। আপনি এখন এই তিনটা দিবেন, তাহলে আমাদের এই পাঁচটা যদি আমরা মনে রাখতে পারি, মানে পরিবহন নথি কোনগুলো, কোনগুলো বিমা নথি, কোনগুলো আর্থিক নথি, কোনগুলো বাণিজ্যিক নথি, কোনগুলো অফিসিয়াল নথি, এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু এখানে আমরা লিখতে পারবো এগুলা, যে কোনগুলা কোন নথির কথা বলছে। এগুলো সবগুলা বলবে না। আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে বিভিন্ন ধরনের নথি কি কি, এটা এতগুলা চাইবে না, এতগুলা মানে লিখতে বলবে না, বা লিখতে বললেও তখন আমরা এগুলার ব্যাখ্যা দেব না। তখন আমরা এই যে পরিবহন নথি লিখে আন্তর্জাতিক বাণিজ্যে এই পরিবহন নথি ব্যবহার করা হয়, কোনো 2-4টা নাম লিখবো, শেষ। তারপরে লিখবো বিমা নথি, তখন এগুলা পয়েন্ট হিসাবে ব্যবহার করবো। বুঝতে পেরেছেন? আর যদি এগুলা আসে যে পরিবহন নথি ব্যাখ্যা করো, তখন এগুলা এর আলোকে আমাদের এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আলোচনা করবো। আচ্ছা, এই যে অফিসিয়াল নথি যেটা, এটাই হচ্ছে আমাদের অন্যান্য নথি। এখানে লিখে নিতে হতো, আপনারা লিখে নেন একটু, নোটের এখানে একটু লিখে নেবেন অন্যান্য নথি। অফিসিয়াল নথি যেটা, সেটা অন্যান্য নথি। অফিসিয়াল নথির মধ্যে কি কি আছে দেখুন, মূল সার্টিফিকেট, বৈধ চালান, রেডিয়েশন সার্টিফিকেট, রপ্তানি লাইসেন্স। এখন এখানে আমাদের এটাই অন্যান্য হিসাবে ধরবো, অফিসিয়াল চাইলে এটাই দিব আবার। এখন আমরা চলে যাই ওই প্রশ্নে। দেখুন কোন প্রশ্ন কোথায় গিয়ে লাগছে। অন্যান্য নথির ক্ষেত্রে এখানে যে ওয়েট লিস্ট, ওজনের লিস্ট, তালিকা, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে অন্যান্যগুলোর মধ্যে আসবে ওজন তালিকা বা প্যাকিং তালিকা, উৎপত্তি সার্টিফিকেট, আমাদের এরকম ডকুমেন্ট, একটা ডকুমেন্ট থাকবে এগুলা। যেমন বিদেশ থেকে যখন কোনো খাবার খাদ্য আসে, তখন তো এগুলো সব ডকুমেন্ট থাকে যে এই খাবারগুলো ঠিক আছে নাকি, গুণগত মান ঠিক আছে নাকি, এই যেগুলো থাকে। শুধু বিদেশ থেকে না, বাংলাদেশে যে খাবারগুলো উৎপন্ন হয় সবগুলোরই এরকম কিন্তু ডকুমেন্ট থাকে, এগুলো হচ্ছে নথিপত্র। এই বিষয়গুলো একটু আপনাদের ধরতে হবে। এটা যদি আপনারা ধরেন, তাহলে এই বিষয়গুলো সহজে লিখতে পারবেন আর কি। যেমন এই স্বাস্থ্য সার্টিফিকেট, ফাইটো স্যানিটারি সার্টিফিকেট বা বিশ্লেষণ সার্টিফিকেট, তারপরে আছে পরিদর্শন সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটগুলো হচ্ছে আমাদের সাধারণত কি অন্যান্য নথি। এখন অন্যান্য নথির কথা যদি বলে, তাহলে কিন্তু এগুলা লিখতে হবে আপনাদের। তখন ওই যে বিল অফ লেডিং হাবিজাবি যেগুলো আছে, বিমা সার্টিফিকেট, ওরা দিলে কিন্তু হবে না, ওরা দিলে ভুল হয়ে যাবে। একটু খালি আচ্ছা, তাহলে এই নথিগুলো আমরা একটু দেখে নেব স্যার। এগুলা হচ্ছে একটু কষ্ট হবে আপনাদের জন্য, একবার পড়ে যাবেন, পড়াগুলো অনেক চমৎকার। যেটা মাথার উপর চাপ দিয়ে ইয়া করার দরকার নেই, একবার রিডিং পড়ে যাবেন, অনেক কিছু আপনার ব্যাংকের ক্ষেত্রেও কাজে লাগবে কিন্তু এই জিনিসগুলো। এটা আর হচ্ছে আপনার ইয়াটা ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিস, একেবারে ডাইরেক্ট ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত। এগুলা কিছু কিছু জিনিস আছে, বেশিরভাগ জিনিসই আছে।
আচ্ছা, 13 নম্বর প্রশ্ন আমাদের সাজেশনে ধরা আছে। এই অন্যান্য নথির এটা কিন্তু দেওয়া নাই, হ্যাঁ? দেওয়া নাই বলতে যে প্রশ্ন আসবেই না এরকম তো না, তাই না? আমার কথা হচ্ছে আপনাকে একটাবার নোট শেষ করতে হবে, তাহলে আপনি ভালো মতো পারবেন। আচ্ছা, আমরা দেখব 13 এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার আসার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যবহৃত দলিল সমূহ আলোচনা করুন। বুঝতে পারতেছেন যে আন্তর্জাতিক বাণিজ্যের যে দলিল সমূহ ব্যবহৃত হয় সেই দলিল সমূহ আলোচনা করুন।